আসসালামু আলাইকুম। আজকে এটা ব্লেন্ডার নিয়ে আমাদের 4 নাম্বার ভিডিও আর ব্লেন্ডারের ইন্টারফেস পরিচিতি নিয়ে আমাদের এটা শেষ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো অ্যানিমেশন আর এরপর রেন্ডার নিয়ে। তো প্রথমে আমরা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদেরকে নিচে এখানে টাইমলাইনটা বুঝতে হবে। অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে অ্যানিমেশন অপশনে যাইতে পারি, একই সাথে এই অ্যানিমেশন জিনিসটা আমরা লেআউট থেকেও করতে পারতেছি। তো আমরা এখন আপাতত লেআউট থেকে আপনাদেরকে দেখাই। অ্যানিমেশন বোঝার জন্য আমাদেরকে আসলে ভিডিও ব্যাপারটা বুঝতে হবে। আমরা যারা জানি যে ভিডিও আসলে কিভাবে কাজ করে, আমরা যদি 1 সেকেন্ডের একটা ভিডিও কল্পনা করি তাহলে ওই 1 সেকেন্ডে আসলে একটার পর একটা ছবি মুভ হইতে থাকে যেগুলাকে আমরা ভিডিও আকারে দেখতে থাকি। আর এখানে যে ছবিগুলো একটার পর একটা মুভ হইতেছে প্রত্যেকটা ছবিকে আমরা বলে থাকি এক একটা ফ্রেম। এখন মনে করেন আমাদের যে ভিডিওটার ফ্রেম অনেকগুলা নেওয়া হয়, সেই ভিডিওটা তত স্মুথ দেখা যায়, যে ভিডিওটার ফ্রেম কম হয় সেই ভিডিওটার স্মুথনেসও কম থাকে। তাহলে আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ফ্রেম রেট কত, মানে প্রতি সেকেন্ডে আমরা কয়টা ফ্রেম নিব বা কয়টা ছবি নিব। আমরা জানি অ্যানিমেশনের জন্য স্ট্যান্ডার্ড ফ্রেম রেট ধরা হয় 24 fps। fps হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 24টা করে ফ্রেম। আমরা যে আজকে অ্যানিমেশন নিব সেটার জন্য আসলে কয়টা ফ্রেম নেওয়া আছে সেটা আমরা কোথা থেকে চেক করব। এই জন্য আমরা এখান থেকে আউটপুট প্রপার্টিসে চলে যাব। তো আউটপুট প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখানে নিচে এখানে দেখতে পাচ্ছি যে ফ্রেম রেট 24 fps দেওয়া আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 50 fps 60 fps 120 fps। আসলে যত বেশি পিস নেওয়া যায় অ্যানিমেশন তত স্মুথ হয়। তবে এখানে পিসির শক্তির ব্যাপার আছে, লোড নেওয়ার ক্ষমতার ব্যাপার আছে। তো আমরা স্ট্যান্ডার্ড যেহেতু 24 সেটাই রাখতেছি। এখন মনে করেন আমরা 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন তৈরি করব, তাহলে আমাদের সময় হচ্ছে 10 সেকেন্ড আর প্রতি সেকেন্ডে আমাদের ফ্রেম কয়টা 24টা করে। তাহলে আমাদের কয়টা ফ্রেম লাগতেছে, 10 × 24 = 240টা ফ্রেম লাগতেছে। এবার আমাদের টাইমলাইনের দিকে তাকান। এখানে এই যে এখানে 1 দেখতে পাচ্ছেন, এই একটা হচ্ছে একটা ফ্রেম, তারপরে যে 2 আছে 2টা একটা ফ্রেম, 3 একটা ফ্রেম, 4 একটা ফ্রেম, 5 একটা ফ্রেম। মূলত এগুলো প্রত্যেকটা এক একটা ছবি, আর এই ছবিগুলোর টাইমলাইনটা দিয়ে চলবে যেটা আমরা ভিডিও আকারে দেখতে পাবো। আর সাধারণত আমরা যে ভিডিওগুলো দেখতে পাই সেগুলো এভাবেই হয়, একটার পর একটা ছবি যেতে থাকে যেগুলো আমরা ভিডিও আকারে দেখি। তো প্রথমে আমরা 0 ফ্রেমে চলে যেতেছি। আমাদের ফ্রেম হচ্ছে 240টা। তো এখানে টাইমলাইনে আসার পরে আপনারা এখানে কিছু আইকন দেখতে পারতেছেন। এখানে এই আইকনটা হচ্ছে, ধরুন আপনি মোবাইলটা বের করলেন, এখন ভিডিও করবেন। তো ক্যামেরা ওপেন করার পর আপনি লাল বাটনটা প্রেস করে ভিডিও অন করেন, সেরকম আমরা এখানে প্রেস করে ভিডিও অন করলাম। যখন আমাদের অ্যানিমেশন করা শেষ হয়ে যাবে, ভিডিও করা শেষ হয়ে যাবে, তখন আমরা আবার এই লাল বাটন মানে এই বাটনটা প্রেস করে অফ করে দিব। এটা হচ্ছে অটো কিং। এরপর এখানে কিছু অপশন দেখতে পারতেছি। এই পাশে প্রথমে রয়েছে স্টার্ট, এরপর রয়েছে ইন্ড। স্টার্ট আমাদের 1 নাম্বার ফ্রেম থেকে শুরু হবে, আর ইন্ড হচ্ছে আমাদের ফ্রেম কয়টা, যেহেতু আমরা 10 সেকেন্ডের ভিডিও করতেছি প্রতি সেকেন্ডে 24টা ফ্রেম করে, তাহলে আমাদের 10 সেকেন্ডে লাগবে 240টা। তাহলে আমি এখানে 240 লিখে দিচ্ছি, বাইরে একটা ক্লিক করলে 240 নিয়ে নিবে। আর আপনি এখানে টাইমলাইনে দেখতে পারতেছেন যে আমাদের এই যে 240 পর্যন্ত কিন্তু সে সিলেক্ট করছে এই অংশটুকু, মানে স্টার্ট থেকে ইন পর্যন্ত মোট আমাদের কয়টা ফ্রেমে আমাদের কাজ হবে। আমাদের ভিডিও ডিউরেশন হবে 10 সেকেন্ড, ফ্রেম 0 থেকে 240 পর্যন্ত। আর এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে, মনে করেন আমি এখন 110 নাম্বার ফ্রেমে আবার যেতে চাইতেছি, কারণ আমাদের 110 নাম্বার ফ্রেমে কিছু কাজ করতে হবে। এই জন্য আমি এখানে সিলেক্ট করে যদি 110 লিখি, বাইরে একটা সিলেক্ট করলে দেখবেন যে 110 নাম্বার ফ্রেমে কিন্তু সে চলে আসছে। আমি যদি আবার 0-তে চলে যেতে চাই, 0 কিবোর্ড থেকে দিয়ে বাইরে একটা ক্লিক করলে যে 0-তে চলে গেল। তো এখানে আপাতত তেমন কোনো অপশন নাই। তো এখন আসলে আমরা অ্যানিমেশনটা করব কিভাবে? তো এর জন্য আমরা একটা স্পেয়ার নিয়ে নেই, এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এরপর কিবোর্ড থেকে শিফট এ প্রেস করলাম, ম্যাচ থেকে আমরা এখান থেকে একটা ইউভি স্পেয়ার নিয়ে নিলাম। এটাকে স্মুথ করার জন্য মাউস থেকে রাইট ক্লিক করলাম, এখানে শেড স্মুথে ক্লিক করলাম, এটা স্মুথ হয়ে গেল। আমরা চাইতেছি যে আমাদের ফ্রেম যখন 1 সে তখন একটু উপরের দিকে উঠবে। আমাদের এটা একটা ধরুন বলটা একটু উপরের দিকে উঠবে, তাহলে কিবোর্ড থেকে জি প্রেস করলাম, যেহেতু উপরের দিকে তুলবো তাই জেড প্রেস করতেছি, হালকা একটু উপরে রেখে দিলাম। তাহলে আপনারা এখানে 1-এ দেখবেন যে একটা কি ফ্রেম কিন্তু নিয়ে নিছে। আমরা চাইতেছি যখন 20 ফ্রেমে আসবে তখন আমরা কিবোর্ড থেকে প্রথমে এটা উপরের দিকে মুভ করার জন্য কিবোর্ড থেকে জি প্রেস করব, এরপর আমরা কিবোর্ড থেকে জেড প্রেস করে বরাবর উপরের দিকে এ পর্যন্ত তুললাম। কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, মাউস থেকে মিডল স্ক্রল প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসলাম আর একটু জুম করে নিলাম। এখন আমরা চাইতেছি যে যখন 40 নাম্বার ফ্রেমে আসবে
আসবে তখন বলটা নিচে পড়ে যাবে। তো যখন আমরা 40 নাম্বার ফ্রেমে আসলাম, এখন আমরা এখান থেকে বলটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে জি প্রেস করব, দেন জেড প্রেস করব, আমরা নিচের দিকে নিয়ে এখানে নিয়ে রাখলাম। তো বলটা উপর থেকে নিচে পড়লো, নিচে পড়ার পরে আবার একটু উপরের দিকে উঠবে। উঠার জন্য আমরা আবার 60 ফ্রেমে চলে গেলাম। যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে আবার জি প্রেস করলাম, জেড প্রেস করলাম, আবার একটু কম উঠাইলাম। আবার যখন 80 ফ্রেমে থাকবে তখন আমাদের 40 ফ্রেমে যেখানে ছিল বলটা, 80 ফ্রেমে সেই একই জায়গায় আমরা এটাকে ফেলতে চাইতেছি। তো এখন আবার আমরা জি জেড প্রেস করে আসলে একই জায়গায় নেওয়া কঠিন, এর জন্য আমরা এটাকে কপি করে এই 80 ফ্রেমে বসা দিব। এর জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করব, দেন এটাকে নিয়ে আমরা এটিতে বসা দিব। একইভাবে আমরা যদি এটাকে মাউস থেকে করতে চাই তাহলে প্রথমে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করে এখান থেকে যে ডুপ্লিকেট আছে এখান থেকে আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা শিফট ডি দিয়েও আমরা কপি করে নিয়ে যেতে পারি। তো আমাদের যখন 90 ফ্রেমে আসবে তখন আমরা এটাকে জি প্রেস করব, জেড প্রেস করে আরেকটু নিচে নিয়ে আসলাম। এখন আমাদের যখন 110-এ আসবে তখন আমরা চাইতেছি যে এটা এক্স এক্সিসে যাক, এই জন্য আমরা জি প্রেস করলাম, এক্স প্রেস করলাম, এক্স এক্সিসের দিকে যাবে। দেন আমাদের যখন 140-এ তখন আবার জি প্রেস করলাম, এক্স প্রেস করলাম, ধরুন এখানে আসবে। আবার ধরুন 170-এ জি প্রেস করলাম, ওয়াই প্রেস করলাম, এদিকে যাবে। আবার ধরুন 200-তে জি প্রেস করলাম, ওয়াই প্রেস করলাম, আবার এখানে নিয়ে আসলাম। আবার ধরুন 220-এ জি প্রেস করলাম, দেন ওয়াই প্রেস করলাম, এবার এদিকে নিয়ে আসলাম। আমাদের 240 পর্যন্ত ফ্রেম, তো 240-এ এসে অটো শেষ হয়ে যাবে। তো আমরা 240-এ নিলাম, আবার জি প্রেস করে ওয়াই প্রেস করে আমরা ওয়াই এর দিকে এখানে এনে রাখলাম। তো আমাদের মোটামুটি কিফ্রেমিং কাজ করা শেষ, আমাদের অ্যানিমেশন করা শেষ। এবার যদি আমরা অ্যানিমেশনটা কেমন হয়েছে সেটা দেখতে চাই, এই জন্য আমাদের এখানে যে প্লে অপশনটা আছে, প্লে অ্যানিমেশনে আমরা সিলেক্ট করব। আমরা দেখতেছি উপরে পড়ছে, নিচে উপরে উঠে আবার নিচে নামছে, দেন ওইদিকে গেল, এরপর আসছে, আবার ওইদিকে গেল, আসছে, আবার এদিকে গেল, আসছে, আবার আমাদের অ্যানিমেশনটা শুরু হয়েছে। এভাবে প্রত্যেকটা কি ফ্রেমে আমরা কাজ করে করে আমাদের অ্যানিমেশন গুলা করতে পারি। এটা খুবই বেসিক একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাইলাম, জাস্ট আপনারা বুঝলেন যে আসলে কি ফ্রেম গুলা কিভাবে কাজ করে, মানে আমরা যখন অ্যানিমেশন তৈরি করব তখন এটা কিভাবে কাজ করে তার একটা ধারণা দেওয়ার জন্য এই সিম্পল অ্যানিমেশনটা আমরা দেখাইলাম। তো আসলে আমাদের যখন অ্যানিমেশন হবে তখন এটা ক্যামেরাতে আসলে কেমন দেখাবে, আমরা তো যখন রেন্ডার দিব আমাদের অ্যানিমেশনটা তখন তো আসলে ক্যামেরাতে যে অংশটুকু দেখা যাচ্ছে সেটাই তো আমরা দেখতে পাবো। তো এই জন্য আমরা জিরোতে গেলাম। আমি যদি ক্যামেরা ভিউতে যাইতে চাই, আপনারা জানেন কিবোর্ড থেকে জিরো প্রেস করব, দেন আমরা ক্যামেরা থেকে দেখতে পারবো। তো আমরা এখন যদি অ্যানিমেশনটা প্লে করি, আপনারা দেখতে পারতেছেন যে ক্যামেরা থেকে কিন্তু বাইরে চলে গেছে, ক্যামেরার ফ্রেমের বাইরে, আবার এদিকে ক্যামেরার ফ্রেমের বাইরে চলে গেল, ওইদিকেও ক্যামেরার ফ্রেমের বাইরে। এটার জন্য আমাদের অবজেক্টের সাথে ক্যামেরাকে ট্র্যাকিং করে দিতে হবে, সেটা আমরা ক্যামেরার অ্যাডভান্স টিউটোরিয়াল গুলোতে জানবো। আমরা আবার জিরো প্রেস করে ব্যাক করতেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যানিমেশন টাইমলাইনের কাজ। এখন মনে করেন আমাদের ভিডিও করা শেষ, আমাদের রেকর্ড করা শেষ। এখন আমরা মোবাইলে যেরকম লাল বাটনটা প্রেস করে ভিডিও অফ করে দেই, তেমনি এখানে এই বাটনটা আমরা ক্লিকটা উঠিয়ে দিব, তাহলে আমাদের ভিডিও করা শেষ। আমাদের যখন অ্যানিমেশন করা শেষ হয়ে যাবে এর পরের ব্যাপারটা আসে রেন্ডারে। তো রেন্ডারের জন্য আমরা এখানে যেই প্রথম 4টা অপশন আছে, 4টা অপশনই রেন্ডারের জন্য কাজ করে থাকে। তো প্রথম অপশনটাতে যদি আমরা সিলেক্ট করি, আমরা প্রথমে এখানে দেখতে পারতেছি যে রেন্ডার ইঞ্জিন। তো এখানে রেন্ডার ইঞ্জিন আছে, ইভি ইঞ্জিন আছে, এরপরে ওয়ার্ক বেঞ্চ আছে, এরপরে সাইকেল ইঞ্জিন আছে। তো যাদের পিসির কনফিগারেশন অনেক হাই তারা সাইকেল ইঞ্জিন ব্যবহার করতে পারেন, কারণ এতে করে রেন্ডার কোয়ালিটি অনেক ভালো আসে। আর যাদের মোটামুটি মানে কম্পিউটার বা রেগুলার কম্পিউটার তারা ইভি ইঞ্জিন ব্যবহার করে আপনার অ্যানিমেশন ভিডিও রেন্ডার করতে পারেন। তো এই ইঞ্জিনের আমাদের অবজেক্টের মডিফাই করার জন্য আমাদের রেন্ডারটা যাতে ভালো হয় এক্ষেত্রে অনেক কাজ আছে। এখানে নিচে যে অপশনগুলো আছে এগুলো সবগুলাই রেন্ডারিং এর ক্ষেত্রে কাজ করবে। তো এগুলা নিয়ে আমাদের ডিটেইলিং ভিডিও করতে হবে। তো আমরা পরের অপশনটাতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে রেজুলেশন সেট করা আছে। যেমন আমরা ইউটিউব ভিডিওর জন্য পিক্সেল নিয়ে থাকি 1920x180। এরপর আমাদের এখানে ফ্রেম রেট আছে, ফ্রেম স্টার্ট কখন থেকে শুরু হবে 1 থেকে ইন্ট 240-এ। তো আপনারা এখানে সেই একই জিনিসগুলো আবার দেখতে পারতেছেন। তো আমরা যখন রেন্ডার করব তখন অবশ্যই রেন্ডার মোডে চলে যাব। আমরা রেন্ডার মোডে যাওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের অবজেক্টটাকে এরকম দেখাচ্ছে। আমরা যদি এটাকে আসলে রেন্ডার করি তাহলে কেমন দেখাবে। আমরা রেন্ডারে চলে গেলাম, দেন রেন্ডার ইমেজে যদি যাই তাহলে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারতেছেন। তো আমাদের এই যে
ফিল্ডটা আছে এই ফিল্ডটা আপনারা অনেক ডার্ক দেখতে পারতেছেন বা গ্রে দেখতে পারতেছেন। তো এটার জন্য আমাদের এখানে যে এনভায়রনমেন্টাল অপশনটা আছে আমরা এনভায়রনমেন্ট অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে স্ট্রেন্থ দেখতে পারতেছি 1 দেওয়া আছে আর কালার হচ্ছে একবারে ডার্কই বলা যায়। আমরা যদি এখানে সিলেক্ট করি দেন এটা যদি একটু উপরের দিকে তুলি তাহলে দেখতে পারতেছেন যে কালারটা চেঞ্জ হচ্ছে, আবার যদি নিচের দিকে নিয়ে যাই কালারটা কমতেছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে কিছু লাইট অ্যাপ্লাই করি। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, দেন এখানে যেই লাইট অপশনটা আছে এখান থেকে আমরা সানলাইট নিতে পারি। আমরা সানলাইট একটা নেই, আমাদের সানলাইটটা চলে আসলো। কিবোর্ড থেকে জি প্রেস করতেছি, উপরের দিকে নিয়ে আসলাম, এরপর এখানে প্রেস করে আমরা এটাকে আমাদের অবজেক্টের দিকে দিয়ে দিলাম, তাহলে একটু লাইট পড়ছে এখানে। আমরা যদি এখন ক্যামেরা ভিউটা দেখি কিবোর্ড থেকে 0 প্রেস করে, আমাদের এখানে কিছু লাইট দরকার। তো এর জন্য আমরা আবার কিবোর্ড থেকে শিফট প্রেস করি, দেন লাইটে চলে যাই, এখান থেকে আমরা এরিয়া লাইট একটা দিয়ে দেই, কিবোর্ড থেকে জি প্রেস করি, দেন এখানে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে এদিকে একটা লাইট দিয়ে দেই। এখন যদি আমরা ক্যামেরার অবস্থানটা দেখি তাহলে 0 প্রেস করব, হালকা লাইট পড়ছে। তো এখানে আমাদেরকে আমাদের যে রেন্ডার ইঞ্জিন আছে সেখানে কাজ করতে হবে এই শেডগুলোর জন্য। আমরা পরে আস্তে আস্তে ভালো রেন্ডার কোয়ালিটি কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আমাদের অ্যানিমেশনটা রেন্ডার করার জন্য আমরা রেন্ডারে চলে যাব, দেন রেন্ডার অ্যানিমেশনে প্রেস করব। আমাদের রেন্ডারিং শুরু হয়ে গেছে। ওই যে ক্যামেরার বাইরে যেহেতু আমাদের অবজেক্টটা ছিল এখন আমাদের ক্যামেরাতে দেখা যাইতেছে না। তো আমরা যদি ক্যামেরার ট্র্যাকিং ব্যবহার করতাম তাহলে আমাদের রেন্ডারের সময় বলটা যেদিকে যেত আমাদের ক্যামেরার ফ্রেমটাও বলটাকে ফলো করতো। তো এই রেন্ডারটা আমরা কেটে দিতেছি। আসলে যে আমাদের এখানে ফ্রেম দেখতে পারতেছেন 134, 35, 37 বা 145, মানে কতটা ফ্রেমের কাজ হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন। আমরা 10 সেকেন্ডের জন্য দিয়েছিলাম টাইম, প্রায় 9 সেকেন্ডের কাছাকাছি 10-9 উঠানামা করতেছে। এখানে আপনারা কোন ফ্রেমে এখন কাজ চলতেছে সেটাও দেখতে পারবেন। এখানে আমরা 240 পর্যন্ত দিয়েছিলাম, 200 প্রায় 30, 240 হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের অ্যানিমেশনগুলো রেন্ডার করতে পারি। এটা হচ্ছিল আমাদের ব্লেন্ডার ইন্টারফেস পরিচিতি নিয়ে একবারে বেসিক টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমাদের এখানে যে অবজেক্ট মোড রয়েছে এরপরে আমরা এডিট মোড নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলা টুল আছে, এই টুলগুলো নিয়ে কথা বলবো। এই টুল পর্যন্ত অবশ্যই আমরা কথা বলেছি, পরবর্তী ভিডিওতে আমরা এই এক্সট্রুড টুল থেকে বাকি টুলগুলো নিয়ে কথা বলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।